দেখো, সংশক্তি বল হচ্ছে একই পদার্থের বিভিন্ন অণুর মধ্যে পারস্পরিক আকর্ষণ বলকে সংশক্তি বল বলা হয়। একই পদার্থের বিভিন্ন অণুর মধ্যে পারস্পরিক আকর্ষণ বলকে সংশক্তি বল বলা হয়। আর আসঞ্জন বল হচ্ছে আসঞ্জন বল। দেখো, আসঞ্জন বল হলো বিভিন্ন পদার্থের অণুর ভিতর পারস্পরিক আকর্ষণ বলকে আসঞ্জন বল বলা হয়। বিভিন্ন পদার্থের অণুর মধ্যে পারস্পরিক আকর্ষণ বলকে আচ্ছা, এবার আসা তাহলে একই পদার্থের অণুর মধ্যে আকর্ষণ বল বলতে বোঝাচ্ছে যেমন পানির সাথে পানির অণুর যে আকর্ষণ সেটা হচ্ছে কি সংশক্তি বল। আর বিভিন্ন পদার্থের অণু যেমন পানির অণুর সাথে বায়ুর অণুর যে আকর্ষণ সেটাকে বলবো আমরা কি আসঞ্জন বল। অথবা পানির অণুর সাথে কাঁচের অণুর যে আকর্ষণ সেটাকে বলা হবে কি আসঞ্জন বল। তাহলে এটা হচ্ছে সংশক্তি বল। আর আসঞ্জন বল হচ্ছে বিভিন্ন পদার্থের অণুর মধ্যে যে আকর্ষণ সেটা হচ্ছে আসঞ্জন বল। তাহলে দেখো, সংশক্তি বলের কারণে কোনো তরলের বা কোনো বায়বীয় পদার্থের কি হয়, কোনো তরল পদার্থের পৃষ্ঠ সংকুচিত হয়ে আসে। তাহলে উপর থেকে যখন আমরা পানিকে ছেড়ে দিই, গ্লাস ভর্তি পানি ছেড়ে দিই, পানিটা উপর থেকে পড়তে পড়তে তোমার গোলাকৃতির আকার ধারণ করে। যেমন বৃষ্টির ফোঁটা গোল হয় কেন? তাহলে এটা হচ্ছে পানির পৃষ্ঠটানের কারণে। আর এখানে যেটা কাজ করে সেটা হচ্ছে সংশক্তি বল। তাহলে পানির সাথে বায়ুর অণুর আকর্ষণের চাইতে পানির সাথে পানির অণুর আকর্ষণটা কি হয়? বেশি হয়। তাহলে সংশক্তি বলের কারণে ক্রমান্বয়ে এরা কি হতে থাকে? পরস্পর আকর্ষণ বলের কারণে ক্রমান্বয়ে তার পৃষ্ঠটা সংকুচিত হয়ে হয়ে আসে। তাহলে সবচেয়ে বেশি সংকুচিত হয় গোলাকার, গোলাকার বস্তুর পৃষ্ঠটা সবচেয়ে বেশি সংকুচিত হয়। এই কারণে পানিটা যখন উপর থেকে পড়ে তখন ক্রমান্বয়ে পড়তে, পড়তে এটা গোলাকৃতির আকার ধারণ করে। তাহলে আসলে সংশক্তি এবং আসঞ্জন বলের পর আমরা এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্পর্শ কোণ। তাহলে দেখো, স্পর্শ কোণ কাকে বলে? তাহলে এবার সবাই খেয়াল করো ভালো করে, এখানে স্পর্শ কোণের বিষয়টা। তাহলে এখানে কঠিন হচ্ছে কাঁচ আর তরল হচ্ছে এই যে পানিটা। তাহলে দেখো, কঠিন ও তরলের স্পর্শ বিন্দু থেকে, তাহলে স্পর্শ বিন্দু কোনটা? এটা না? কঠিন ও তরলের স্পর্শ বিন্দু থেকে বক্র তরল তলে। আর এই এই জায়গাটা এটা হচ্ছে বক্র তরল তল, এই তলটা। তাহলে কঠিন ও তরলের স্পর্শ বিন্দু থেকে বক্র তরল তলে অঙ্কিত স্পর্শক। তাহলে এই বক্র তরল তলে একটা স্পর্শক যদি আমরা আঁকি, তাহলে স্পর্শকটা এরকম। অঙ্কিত স্পর্শক কোথায়? তরলের ভিতরে। তরলের ভিতরে কঠিনের সাথে যে কোণ উৎপন্ন করে। এই যে তরলের ভিতরে কঠিনের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় স্পর্শ কোণ। তাহলে আবার বলতেছি, কঠিন ও তরলের স্পর্শ বিন্দু থেকে বক্র তরল তলে অঙ্কিত স্পর্শক কঠিন পদার্থের সাথে, কঠিন পদার্থ কোনটা? কাঁচ। কঠিন পদার্থের সাথে তরলের ভিতরে, তরলের বাইরে না, তরলের ভিতরে যে কোণ উৎপন্ন করে তাকে উক্ত কঠিন ও তরলের মধ্যকার স্পর্শ কোণ বলে। আবার দেখো, এটা যদি পারদের ক্ষেত্রে হয় তাহলে পারদ আর কঠিন মানে কাছের মধ্যকার স্পর্শ বিন্দু হচ্ছে কোনটা? এটা। তাহলে এই বিন্দু থেকে, তাহলে এখানে বক্র তরল তল হচ্ছে এই তলটা।
তাহলে বক্র তরল তলে অঙ্কিত স্পর্শক হবে তাহলে কোনটা? এইটা, এই বরাবর। এটা হচ্ছে অঙ্কিত স্পর্শক। তাহলে এই অঙ্কিত স্পর্শক কোথায়? তরলের ভিতরে। মানে এই যে পারদের ভিতরে কঠিনের সাথে, মানে কাচ দণ্ডটার সাথে কঠিনের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে ওই কঠিন ও তরলের মধ্যকার স্পর্শ কোণ বলে। তাহলে দেখো, কাচ এবং পানির ক্ষেত্রে স্পর্শ কোণটা হচ্ছে সূক্ষ্ম কোণ, মানে 90 ডিগ্রির চাইতে ছোট। আর কাচ আর পারদের ক্ষেত্রে স্পর্শ কোণটা হচ্ছে স্থূল কোণ, মানে তার মানে হচ্ছে কি 90 ডিগ্রির চাইতে বড়, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রির চাইতে বড়। তো দেখো, সূক্ষ্ম কোণ কখন হবে, স্থূল কোণ কখন হবে, সে বিষয় নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। কয়েকটা মান বলতেছি, এগুলো একটু লেখো। কাচ ও বিশুদ্ধ পানির মধ্যকার স্পর্শ কোণ 8 ডিগ্রি। তারপরে রূপা ও বিশুদ্ধ পানির মধ্যকার স্পর্শ কোণ 90 ডিগ্রি। রূপা ও বিশুদ্ধ পানির মধ্যকার স্পর্শ কোণ 90 ডিগ্রি। ও বিশুদ্ধ পানির মধ্যকার স্পর্শ কোণ হচ্ছে 90 ডিগ্রি। তারপরে লেখো, কাচ ও বিশুদ্ধ পারদের বেলায় স্পর্শ কোণের মান এটা হচ্ছে কাচ ও বিশুদ্ধ পারদের বেলায় স্পর্শ কোণ মধ্যে স্পর্শ কোণ হলো স্পর্শ কোণ তোমার 139 ডিগ্রি। আবার কিছু কিছু বইতে আছে 140 ডিগ্রি, একটু লিখে রাখো। তাহলে কাচ ও বিশুদ্ধ পানির মধ্যকার স্পর্শ কোণ হচ্ছে 8 ডিগ্রি, রূপা ও বিশুদ্ধ পানির মধ্যকার স্পর্শ কোণ হচ্ছে 90 ডিগ্রি, কাচ ও বিশুদ্ধ পারদের মধ্যকার স্পর্শ কোণ হচ্ছে 139 ডিগ্রি বা 140 ডিগ্রি। এখন আসো, কখন স্পর্শ কোণটা তোমার সূক্ষ্ম কোণ হবে আর কখন স্পর্শ কোণটা স্থূল কোণ হবে, সেটা একটু দেখো। ওই জিনিসটা একটু লেখো। যে সকল তরল কঠিন পদার্থকে ভেজায়, যে সকল তরল পদার্থ কঠিন পদার্থকে ভেজায় তাদের বেলায় স্পর্শ কোণটা হচ্ছে সূক্ষ্ম কোণ। যেমন পানি কাচকে কি করে দেয়? ভিজায় না? ভিজায়। এই জন্য পানি ও কাচের মধ্যকার স্পর্শ কোণটা হয় সূক্ষ্ম কোণ, মানে 90 ডিগ্রির চাইতে ছোট। আর যে সকল তরল পদার্থ কাচকে ভেজায় না, যেমন পারদ কাচকে ভেজায় না বা কঠিন পদার্থকে ভেজায় না, তাদের ক্ষেত্রে তাদের মধ্যকার স্পর্শ কোণ হয় স্থূল কোণ, 90 ডিগ্রির চাইতে বড়। তাহলে যে সকল তরল পদার্থ কঠিন পদার্থকে ভিজিয়ে দেয় তাদের মধ্যকার স্পর্শ কোণ হবে সূক্ষ্ম কোণ, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে ছোট। যেমন পানির সাথে কাচের অণুর মধ্যকার স্পর্শ কোণ। তো এই ক্ষেত্রে আসঞ্জন বলটা হয় বেশি, মানে পানির সাথে কাচের অণুর আকর্ষণ বলটা হয় বেশি, এবং পানির সাথে পানির অণুর মানে সংশক্তি বলটা হয় কম। পানির সাথে পানির অণুর আকর্ষণ বলটা হয় কম। আর যে সকল তরল পদার্থ কঠিন পদার্থকে ভেজায় না, যেমন পারদ আর কাচ ভেজায় না, তাদের মধ্যকার স্পর্শ কোণ হয় স্থূল কোণ। স্পর্শ কোণটা হয় স্থূল কোণ এবং এদের আসঞ্জন বলটা হয় কম, মানে পারদের সাথে কাচের অণুর আকর্ষণ বলটা হয় কম, কিন্তু সংশক্তি বলটা হয় বেশি। পারদের সাথে পারদের অণুর আকর্ষণ বলটা হয় বেশি। তো এখানে কয়েকটা স্পর্শ কোণ বলা হলো। কাচ ও পানির বিশুদ্ধ পানির মধ্যকার স্পর্শ কোণ হচ্ছে 8 ডিগ্রি,
রূপা ও বিশুদ্ধ পানির মধ্যকার স্পর্শ কোণ হচ্ছে 90 ডিগ্রি। কাঁচ ও বিশুদ্ধ পারদের মধ্যকার স্পর্শ কোণ হচ্ছে 139 ডিগ্রি। তাহলে এই মানগুলো একটু মনে রাখবা, এগুলা ম্যাথ করতেও কাজে লাগবে এবং এমসিকিউ আকারে আসে। আচ্ছা, এখানে এবার আসো, আরো কয়েকটা সম্পর্ক আমি দেখাচ্ছি। আবার বলতেছি, সংশক্তি বল আর আসঞ্জন বল যদি পরস্পর সমান হয়, তখন এই পানির তলটা, তরলের তলটা থাকে একেবারে অনুভূমিক। তখন থিটা স্পর্শ কোণটা হচ্ছে তোমার 0 ডিগ্রি, সরি এটা 90 ডিগ্রি না, এটা হচ্ছে 0 ডিগ্রি। স্পর্শ কোণটা হচ্ছে 0 ডিগ্রি। আর যখন সংশক্তি বলটা আসঞ্জন বলের চাইতে বেশি হয়, তখন স্পর্শ কোণটা হয় স্থূলকোণ, 90 ডিগ্রির চাইতে বড়। আর সংশক্তি বলটা যদি আসঞ্জন বলের চাইতে ছোট হয়, তখন স্পর্শ কোণটা হয় সূক্ষ্মকোণ, 90 ডিগ্রির চাইতে ছোট। তাহলে দেখো, অতি সূক্ষ্ম ও সুষম ছিদ্র বিশিষ্ট নলকে বলা হয় কৈশিক নল বা ক্যাপিলারি টিউব। এটা হচ্ছে কি একটা সূক্ষ্ম ছিদ্র বিশিষ্ট একটি নল। আর এই নলকে যখন তুমি পানিতে ডুবিয়ে দেবা, তাহলে যে সকল তরল তোমার কাঁচকে ভেজায়, সে সকল তরলের ক্ষেত্রে তরলটা ক্যাপিলারি টিউবের গা বেয়ে উপরের দিকে উঠে আসে, মানে পানির ঊর্ধ্বারোহণ হয়। এটাকে বলা হয় পানির ঊর্ধ্বারোহণ বা তরলের ঊর্ধ্বারোহণ। আর যখন যে সকল তরলের ক্ষেত্রে স্পর্শ কোণটা হয় স্থূলকোণ, মানে যে সকল তরল কাঁচকে ভিজায় না বা কঠিনকে ভিজায় না, সে সকল তরলের ক্ষেত্রে ক্যাপিলারি টিউবটা যদি আমরা ওই তরলের মধ্যে ডুবিয়ে দিই, তাহলে তরলের কি হয়, অবনমন হয়। মানে অনুভূমিক তল থেকে তরলটা ক্যাপিলারি টিউবের গা বেয়ে আরো নিচের দিকে নেমে আসে। এটাকে বলা হয় অবনমন বা অবক্ষেপ। তরলের অবনমন বা অবক্ষেপ। তাহলে এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে, এই যে কি পরিমাণ পানি বা পানির উচ্চতাটা আমরা এখান থেকে নির্ণয় করতে পারি আনুভূমিক তল থেকে। এই আনুভূমিক তল থেকে এই পানিটার কতটুকুন ঊর্ধ্বারোহণ হলো, সেই জিনিসটা আমরা এখন দেখব। উচ্চতাটা আমরা নির্ণয় করব। এইচ। তাহলে এই যে ক্যাপিলারি টিউবের গা বেয়ে এই পানির উচ্চতাটা আমরা এখন নির্ণয় করব। কতটুকুন পানি উপরে উঠে আসলো বা কতটুকুন উপরে উঠলো, সেই উচ্চতাটা আমরা এখন নির্ণয় করব। তাহলে উচ্চতা নির্ণয়ের সেই সূত্র হচ্ছে, তাহলে এখান থেকে আমরা চাইলে এস এইচ ইকুয়াল লিখতে পারি কি 2t cos থিটা ডিভাইডেড বাই আর রো জি। তাহলে এখানে টিটা হচ্ছে পানির পৃষ্ঠটা। লিখা যাচ্ছে না, হ্যাঁ, বোঝা যাচ্ছে না? লিখা দেখতেছি না, লিখা লিখা হ্যাঁ লিখা হ্যাঁ দেখা হ্যাঁ, যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। এখন আসছে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। তাহলে দেখো এখানে টিটা হচ্ছে তরলের পৃষ্ঠটান, পৃষ্ঠটান। থিতাটা হচ্ছে স্পর্শ কোণ, আরটা হচ্ছে ক্যাপিলারি টিউবের ব্যাসার্ধ। এই যে এই ক্যাপিলারি টিউবের ব্যাসার্ধ। রোটা হচ্ছে তরলের ঘনত্ব, যে তরলে ডুবিয়ে দেওয়া হচ্ছে ওই তরলের ঘনত্ব। আর জিটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তাহলে আমরা পানি কতটুকুন উপরে উঠে আসবে, আনুভূমিক তল থেকে পানি কতটুকুন উপরে উঠবে, সেই জিনিসটা আমরা এই সূত্রের সাহায্যে বের করতে পারি। তাহলে টিটা হচ্ছে পানির পৃষ্ঠটান, থিতাটা হচ্ছে স্পর্শ কোণ। তাহলে চাইলে এই জিনিসগুলো একটু লিখে রাখতে পারো। টিটা হচ্ছে তরলের পৃষ্ঠটান, তরলের পৃষ্ঠটান। থিতাটা হচ্ছে স্পর্শ কোণ, আরটা হচ্ছে নলের ব্যাসার্ধ, আরটা হচ্ছে নলের ব্যাসার্ধ। রোটা হচ্ছে তরলের ঘনত্ব।
আর জিটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তাহলে